ফিল্ডের মাঝখানে রাখলে কি হয়? ওকে, আমরা এই টাইপের কিছু পড়ছিলাম যে আমাদের পোলারাইজেশন ইফেক্ট এখানে অন হয় এবং আমরা এখানে পোলারাইজেশন, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অনেক কিছু আমরা পড়ছিলাম। তো আজকে আমরা আরেকটু ওগুলো নিয়ে পড়বো এবং তারপর বাউন্ডারি কন্ডিশন আমরা পড়বো। আজকে যে বিষয়টা শুরু করবো সেটা হলো ডাইলেকট্রিক স্ট্রেংথ। স্ট্রেংথ বলতে আমরা যা বুঝি যে ধরেন কাইন্ড অফ বলতে পারি যে অ্যাকচুয়ালি সে কতক্ষণ উইথস্ট্যান্ড করতে পারে, মানে এই যে নিজেকে নিজের জায়গায় ধরে রাখতে পারে কাইন্ড অফ। ওকে, স্ট্রেংথ কতটুকু ডাইলেকট্রিকের। তো আমরা যেটা দেখছিলাম যে কোনো একটা ডাইলেকট্রিককে যখন আমরা ধরেন একটা ডাইলেকট্রিক না র্যান্ডম একটা ডাইলেকট্রিক, এটাকে আমরা যদি কোনো ইলেকট্রিক ফিল্ডের মাঝে রাখি, আমাদের কিছু ইলেকট্রিক ফিল্ড আছে, তো সেখানে কি হইতো, আমাদের পোলারাইজেশন করতে, তাই না? এরকম ভাবে আমাদের কাইন্ড অফ ইলেকট্রন এবং আমাদের ইলেকট্রন এবং নিউক্লিয়াস আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু শোনা যাচ্ছে কম। সবারই কি সেম প্রবলেম হচ্ছে? কি জানি, আমার তো হেডফোন টেডফোন সবই ঠিক আছে। এখন বলতে পারবো না, একটু আপনারা একটু ইয়ে করেন, সাউন্ড একটু বাড়াই শুনেন, ওকে, ভলিউমটা একটু বাড়াই দেন। আচ্ছা, তো এরপরে কি হয় যে সেটা হলো আমাদের এখানে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস কাইন্ড অফ এখানে নেগেটিভ এবং পজিটিভ যে পোর্শনটা, এই পোর্শন দুইটা আলাদা আলাদা হয়ে যায়। হ্যাঁ, kind of। তো এখানে ওই যে পোলারাইজেশন ঘটে, যেটা যেটা আমরা বলি যে পোল ক্রিয়েট হয়ে যায় বা এখানে বা পোলারাইজেশন ক্রিয়েট হয়। তো এখন এই ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ, ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি যত বেশি হয়, আমরা দেখছিলাম ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি যত বেশি হয়, এই পোলারাইজেশনের পরিমাণও তত বেশি হয়। ওকে, সো একটা সময় দেখা যায় যে যদি আমাদের এই পোটেনশিয়াল বা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এত হইল যে এই ইলেকট্রন গুলা অ্যাকচুয়ালি আমাদের যে অ্যাটম বা নিউক্লিয়াস ছেড়ে বাইরে চলে আসে। ওকে, বাইরে চলে এসে সে ওই যে র্যান্ডমলি আমাদের কন্ডাক্টরের মতো আমাদের ঘোরাফেরা শুরু করে, যের বিরুদ্ধে র্যান্ডমলি চলাফেরা শুরু করে। ওকে, মানে সে তখন কাইন্ড অফ আমার ডাইলেকট্রিক থেকে আমার কন্ডাক্টরে শিফট করে, ওকে, বা চেঞ্জ হয়ে যায় যদি হাই ইলেকট্রিক ফিল্ড। হাই ইলেকট্রিক ফিল্ডের জন্য আমাদের ডাইলেকট্রিকটা কন্ডাক্টরে শিফট হয়ে যায়, মানে কাইন্ড অফ যে সে প্রথমে কন্ডাক্ট করতেছিল না, বাট আমরা এত পরিমাণ তাকে ইয়ে দিলাম, ইলেকট্রিক ফিল্ড দিলাম যাতে করে সে এখন কন্ডাক্টর হিসেবে কাজ করা শুরু করছে। তো আমরা আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা অহরহ দেখে থাকি। যেমন ধরেন আমাদের এয়ার, এয়ারটাকে আমরা ডাইরেক্ট বলতে পারি। ওকে, সো ওই যে একটা ইফেক্ট আছে, করোনা নামে একটা ইফেক্ট আছে, যে আপনারা পরে যখন পাওয়ার সিস্টেম পড়বেন বা ট্রান্সমিশন লাইনে পড়বেন, তখন দেখবেন এই ইফেক্টটা হলো, আপনারা দেখছেন হয়তো যে একটা, যখন আমরা কোন একটা লাইন থেকে বা আমরা হাই ভোল্টেজের লাইনে যখন সুইচ অফ করা হয়, তখন ওখানে একটা বেগুনি রঙের একটা মানে কাইন্ড অফ স্পার্ক ক্রিয়েট করে, তাই না? মানে এটা হাই স্পার্ক ক্রিয়েট করে। সো এটা কেন করতেছে? এটা অ্যাকচুয়ালি ওই হাই ভোল্টেজের জন্য ওইখানে যে এয়ারটা, এয়ারটা কাইন্ড অফ কন্ডাক্টর হিসেবে কাজ করা শুরু করে।
কন্ডাক্টর হিসেবে কাজ যখন শুরু করে তখন ওইটার ভিতর দিয়ে কাইন্ড অফ আমাদের একটা কারেন্ট ফ্লো শুরু করে। তো এর জন্য ওখানে একটা কিন্তু দেখেন যে হাই একটা স্পার্ক ক্রিয়েট হয় এবং ওটার কালার হলো নীল কালার বা বেগুনি কালারের হয়। অনেক হাই মানে টেম্পারেচার হলে দেখবেন যে কালারটা সাধারণত নীল হয়ে থাকে। যেমন আমরা গ্যাসের চুলার একটা কালার দেখবেন যে নীল কালারের আগুন বের হয়। বাট ওই যখন আপনি ইসের চুলা যেগুলা গ্রাম অঞ্চলে দেখবেন যে নরমালি যে কাঠ-টাঠ দিয়ে রান্না করা হয়, তখন ওইটা দেখবেন কাইন্ড অফ হলুদ কালার। তো এটা কেন? যেটা টেম্পারেচারটা কম বেশি। গ্যাসেরটা টেম্পারেচার হাই থাকে এই জন্য আমরা এই ব্ল্যাক বডি রেডিয়েশনের ওখান থেকে দেখা যায় যে এটা অ্যাকচুয়ালি বেগুনি কালার বা নীল কালারের দিকে হয়। সো করোনা ইফেক্টও ওইটাই যে হাই ভোল্টেজের জন্য আমাদের এয়ারটা অ্যাকচুয়ালি ডাইলেকট্রিক থেকে কন্ডাক্টরে অ্যাকচুয়ালি শিফট করে। সেম একইভাবে আমরা যে লাইটনিং যেটা আমাদের আমরা বলি যে ওই যে মেঘ থেকে ইয়ে পড়ছে কাইন্ড অফ বাংলা ভাষায় বাজ পড়া নাকি এটাকে বলে। হ্যাঁ, তো ওইটা কি হয়? ওইটাও কাইন্ড অফ এরকম যে হাই ভোল্টেজের বা একটা আহ মেঘের ভিতরে যখন অনেক চার্জ জমা হয় আস্তে আস্তে, তো অনেক সময় আমাদের লাইটিং অ্যারেস্টার নামে একটা ইয়ে থাকে। তো ওখানে কি করা হয় যে দেখবেন যে আহ অনেক বড় বড় বিল্ডিং এর উপরে সরু একটা কাইন্ড অফ মেটালের একটা ইয়ে দেওয়া থাকে, মেটালের একটা স্টিক টাইপের। তো ওইটা দিয়ে আর কি বিপরীত চার্জটাকে সাধারণত ওখানে থ্রু করা হয়। তো এটার মাধ্যমে ওই দুইটা আপনার মেঘের চার্জ এবং ওখানে বিপরীত চার্জ এই দুইটা সাধারণত নালিফাই করে ফেলে। সো এই জন্য আমরা ওইটা দ্বারা আমরা যে কোনো লাইটনিং আমরা এটাকে আমরা কিন্তু কাইন্ড অফ ওখান থেকে আমরা ওটাকে নাল করে দিতে পারি বা ওখানে চার্জটাকে আমরা নালিফাই করে ফেলতে পারি। ওকে, তো এখন কথা হচ্ছে যে আম, আমরা কেন ওখানে চিকন একটা ওরকম একটা রড আমরা ইউজ করতেছি, কেন মোটা রড ইউজ করলাম? তো এটার একটা ইয়ে আছে যে ইলেকট্রিক ফিল্ড সাধারণত দেখা যায় যে আমাদের সারফেসটা কি টাইপের হচ্ছে সেটার উপর একটা ডিপেন্ড করে। যেমন যদি আমাদের কার্ভেচারটা বা আমরা বলতে পারি আহ যে কার্ভেচার যেখানে বেশি হয়, ওকে, আমাদের ওখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও তত সাধারণত বেশি হয়ে থাকে। ওকে, সেজন্য এরকম সরু একটা খুবই সরু একটা কাইন্ড অফ ইয়ে দেওয়া থাকে ওখানে, যাতে করে ওখানে ইলেকট্রিক ফিল্ডটা অনেক হাই হয় এবং ওই ইলেকট্রিক ফিল্ডটা যাতে আমাদের ইসের চার্জটাকে ওখান থেকে ওটা আহ, আমাদের লাইট নালিফাই করতে পারে। সো আর ডাইলেকট্রিক স্ট্রেংথ যেটা আমরা পড়া শুরু করেছিলাম, এই যে আমরা বলতেছি যে একটা ডাইলেকট্রিক সাধারণত কন্ডাক্টর রূপান্তরিত হচ্ছে। তো এই রূপান্তরিত একটা ইয়ে আছে যে একটা কাইন্ড অফ আমরা বলতে পারি একটা ভ্যালু আছে যে এই ভ্যালুকে পাস করে গেলে পরে সে আমাদের ডায়ালেকট্রিকের ব্রেকডাউন হয়ে যায়। ওকে, আমরা এই ফিনোমিনানটাকে ডায়ালেকট্রিক ব্রেকডাউন বলি বা এই ডায়ালেকট্রিকটার ব্রেকডাউন হয়ে যায় এবং ডায়ালেকট্রিকটা তখন আমাদের কন্ডাক্টর মতো কাজ করে। ওকে, সো আমরা আমরা যদি ইয়ে বলি, আমরা যদি এর যদি আমরা সংজ্ঞাটা দিতে চাই তাহলে আমরা বলতে পারি কি ম্যাক্সিমাম the maximum electric field intensity that a dielectric can
withstand. Okay, dielectric can withstand without breakdown. ব্রেকডাউন না হয়ে একটা ডাইলেকট্রিক সর্বোচ্চ কতটুকু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সে সাধারণত মানে কাইন্ড অফ উইথস্ট্যান্ড করতে পারে বা ওইটাকে সে হোল্ড করতে পারে বা আমরা বলতে পারি ওটাকে গ্র্যাব করতে পারে। হ্যাঁ, তো আমরা সেই ভ্যালুটাই ম্যাক্সিমাম ভ্যালুকে আমরা বলি ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড, সরি, ইজ দ্য ডাইলেকট্রিক strength of that material. Okay, তাহলে আমাদের এখানে দাঁড়ালো কি যে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড দিলে পরে একটা ডাইলেকট্রিক সঙ্গে কন্ডাক্টরের সময় চেঞ্জ হয় এবং সর্বোচ্চ কতটুক ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডাইলেকট্রিক উইথস্ট্যান্ড করতে পারে উইদাউট ব্রেকডাউন, আমরা সেই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে আমরা ডাইলেকট্রিক স্ট্রেন্থ বলি। নরমালি আমাদের এয়ারের আমরা এই ডাইলেকট্রিক স্ট্রেন্থটা সাধারণত 3 কেভি পার মিলিমিটার। ওকে, যদি পার মিলিমিটারে এখানে আমরা 3 কেভি বা তার বেশি দিই তখনই আমাদের এয়ারটা সাধারণত কন্ডাক্টিং হয়ে যায়। ওকে, সো ওই যে সেটাই বললাম যে হাই ভোল্টেজে সাধারণত দেখা যায় যে এটা করোনা এফেক্টটা হয়, কিন্তু লো ভোল্টেজে আবার হয় না। আচ্ছা, একটু আগে যেটা বলতেছিলাম যে আমাদের লং কার্ভেচার যত বেশি হয় তত আমাদের এটা কাইন্ড অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তত আমাদের বেশি হয়। তো আমরা এইটা একটু একটা ম্যাথমেটিক্যাল একটা প্রুফ মতো দেখব, এবং এটা আছে আমাদের এক্সাম্পল 3.11। ওকে, সো এখানে আমাদের বলছে যে consider two spherical conductor with radius v1 and v2, এখানে আমাদের v2 টা v1 এর থেকে বড়, okay, that are connected by a conducting wire. The distance of the separation between the conductor is assumed by very large in comparison to v2, so that the charge on the spherical conductor may be considered as uniformly distributed, এবং এই টোটাল চার্জ আমাদের কত বলছে কিউ deposit on the spheres. Find the charge on the two spheres and the electric field intensities at the sphere surfaces. তো এটা কিভাবে আমরা করতে পারি তাহলে? দেখেন, আমাদের ফার্স্ট অফ অল যদি আমরা এখানে চিত্রটা বা আমাদের জিনিসটা কিভাবে আছে সেটা যদি দেখি, সো আমরা একটা কাজ করি, আমরা বইয়ের যে চিত্রটা সেটা কপি করে আনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সো জিনিসটা এরকমের আছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, যে দুইটা স্পেয়ার এবং এই স্পেয়ারের একটা রেডিয়াস হলো v1 আর একটা v2, এবং একটার ভিতর চার্জ আছে q1 আর একটার ভিতর চার্জ আছে q2, সো টোটাল চার্জ হলো q। ওকে, সো এখানে একটা এজেন্ট করতে বলছি যে মাঝখানের কন্ডাক্টরটা এত বড় যেটা কিনা আমরা মানে এই v2 এর থেকে অনেক বড়। ওকে, সো দ্যাটস ওয়াই আমরা এই স্পিরিচুয়াল যে চার্জ, স্পিরিচুয়াল কন্ডাক্টরের যে আমরা চার্জটা, এটাকে আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট বলতে পারি, যে সব জায়গায় এই চার্জগুলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে। তাহলে
আমরা এইটা যদি যেহেতু কন্ডাক্টর গুলা সেম পোটেনশিয়ালে আছে, যেহেতু চার্জ গুলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, আমরা বলতে পারি এটা আমরা সেম পোটেনশিয়ালে আছে। Since the spheres সো আমরা পটেনশিয়াল বের করার একটা সূত্র আমরা দেখছিলাম, যে জাস্ট আমাদের চার্জকে জাস্ট ওর ভিতরে যে চার্জটা ওটা আমরা 4πε0 রেডিয়াস দিয়ে জাস্ট আমরা বের করতে পারি। সো আমরা প্রথমটার জন্য লিখতে পারি যে Q1 4πε0 V1, এবং এটার জন্য আমরা পটেনশিয়ালটা লিখতে পারি যে Q2 by 4πε0 V2 potential. So যেহেতু দুইটার potential same, আমরা লিখতে পারি Q1 by 4πε0 V1 equal Q2 by 4πε0 V2. So আমরা দুই পাশ থেকে যদি 4πε0 বাদ দিই, আমরা লিখতে পারি কি Q1 by V1 equal Q2 by V2, or এখান থেকে আমরা লিখতে পারি কি Q1 by Q2, জাস্ট Q2টাকে নিচে নিয়ে চলে আসলাম, V1 by V2। ওকে, সো এইটা হলো আমাদের চার্জের যে অনুপাতটা। ওকে, সো চার্জের আমরা টু প্লেটস। আমরা তাহলে এখন এখান থেকে আমরা আরেকটা জিনিস আমরা ধরছিলাম, সেটা হলো যে Q1 plus Q2 equal Q, তাই না, টোটাল চার্জ। সো আমরা কি বলতে পারি তাহলে, যে এখান থেকে আমরা যদি 1 নম্বর থেকে যদি আমরা একটু করি, যে Q1 এর ভ্যালুটা যদি বের করি, তাহলে আমরা কি লিখতে পারি Q1 equal Q2 V1 by V2। ওকে, সো আমরা এটাকে দিলাম ধরেন 2, এটাকে দিলাম 3 নম্বর। সো 2 নম্বরে যে সমীকরণে Q1 এর ভ্যালু আমরা 3 নম্বরে বসাই, সো আমরা লিখতে পারি কি Q1 এর জায়গায় লিখতে পারি Q2 V1 by V2 plus Q2 equal Q, or জাস্ট এখান থেকে যদি Q2 কমন নেই, সো এখানে আমরা লিখতে পারি তাহলে V1 by V2 plus 1 Q, or Q2 equal, আমরা জাস্ট এটাকে লসাগু করে যদি ডান পাশে নিয়ে চলে যাই, তাহলে আমাদের থাকতেছে V1 plus V2 by V2 into Q। ওকে, এটা হলো আমাদের Q2 এর ভ্যালু। আমি কি ভুল করছি কোথাও? Q1 সমান V1 by V2 into Q2। Q তো মানে Q ডিভাইড B1 প্লাস B2 বাই B2 হবে, কিন্তু হবে না তো স্যার। হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা এখানে ভুল করছি। ওকে, সো আমরা তাহলে এখানে লসাগু করলে প্রথমে কি পাই? আমরা লসাগু করলে পাচ্ছি হলো যে Q2 into B1 plus B2 by B2, তাই না? হ্যাঁ, ইকুয়াল Q। সো এইটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে এটা উল্টে যায়, তাই না? সো আমরা লিখতে পারি Q2 equal B2 by B1 plus B2 into Q। ওকে,
সো এটা হলো আমাদের 2 নম্বর স্পেয়ারের চার্জের ভ্যালু। সেম একইভাবে আমরা যদি Q2 এর ভ্যালু বের করতাম এখান থেকে, যে Q1 বাই Q2 B1 বাই B2, এখান থেকে যদি আমরা Q2 এর ভ্যালু বের করতাম তাহলে আমরা কি লিখতে পারতাম? তাহলে আমরা Q2 সমান লিখতে পারতাম B2 বাই B1 Q1। ওকে, উল্টায় রাইট হ্যান্ডেড নিয়ে চলে গেলাম। সো আবার আমরা 3 নম্বর থেকে আমরা পাই যে আমাদের Q1 প্লাস Q2 এর ভ্যালু যদি আমরা পাই, এই যে এটা ছিল Q1 প্লাস Q2 সমান Q, আমরা Q2 এর ভ্যালু এখানে বসাবো। সো আমরা লসাগু করি। আর Q1 সমান B1 বাই B1 প্লাস B2 Q। সো এই দুইটাই হলো আমাদের চার্জের ভ্যালু, যে এ নম্বরে যেটা বলছে যে আমাদের স্পেয়ারের চার্জের ভ্যালু বের করতে বলছে। সো এটাই হলো সেই চার্জের ভ্যালু দুইটা। ওকে, সো এরপরে আমরা আসি যে আমাদের ইলেকট্রিক ফিল্ড, আমাদের যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যেটা বের করতে বলছে সেইটা কিভাবে আমরা বের করব? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা সাধারণত সারফেসে বের করতে পারি, তাই না? ইলেকট্রিক আমাদের যে কন্ডাক্টরের ভিতরে কিন্তু কোনো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নাই, এটা আমাদের সারফেসে বের করা লাগে। সো আমরা লিখতে পারি তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি